ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন কর হে প্রভু মোচন কর ভয় সর্বদৈন কর লয় নিত চকিত চঞ্চল চিত কর নিঃসংশয় তিমির রাত্রি অন্ধযাত্রী সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর হে ভুবনেশ্বর হে মোচন কর জড় বিষাদ মোচন কর হে প্রভু তব প্রসন্ন মুখ সর্ব দুঃখ করি সুখ ধূলিপতিত দুর্বল চিত করহ জাগরু তিমির রাত্রি অন্ধযাত্রী সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর হে ভুবনেশ্বর হে মোচন কর স্বার্থ পাশ মোচন কর হে প্রভু বিরস কল প্রাণ কর প্রেম সলিল দান ক্ষতি পীড়িত শঙ্কিত চিত করহ সম্পদ দান তিমির রাত্রি অন্ধযাত্রী সম্মুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর হে ভুবনেশ্বর হে মোচন কর বন্ধন সব মোচন কর হে। স্বামী সমাজেশ্বরানন্দ বেলমঠের তরফ থেকে, বেলমঠের সন্ন্যাসী ছিলেন তো, ত্রাণ কার্যের অভিজ্ঞতা বর্ণনা করছি। মানুষ কি এত গরিব হতে পারে, এত অসহায়? বিহারে খরত্রাণে গিয়ে এই প্রশ্নটাই মনে উঠেছিল প্রথমে। বিশেষ যোগ দেওয়ার 1.5 বছরের মাথায় বিহারের ব্যাপক এলাকায় অনাবৃষ্টিতে ফসল মার খেলে দুর্ভিক্ষ দেখা দেয়। পাটনা আশ্রম থেকে যে ত্রাণ কার্য শুরু হয়, তখন সুযোগ পাই বড় আকারে রিলিফে কাজ করার। খরা এত ভয়াবহ ছিল, জয়প্রকাশ নারায়ণের নেমে পড়লেন দলবল নিয়ে, আর সরকার থেকে তো ব্যবস্থা ছিলই। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা 1968 সালের কথা। আমি বম্বে গেছি, বম্বে থেকে ঘুরে ঘুরে দেখছি বম্বের সবটা। তো ওখানে ক্যানারি কেবে আমি গেছি। তো ক্যানারি কেব তখন গরু গাড়ি করে যেতে হতো। ওই একটা স্টেশনটার নামটা ভুলে গেছি। তো অনেকখানি গিয়ে বম্বে থেকে পেছন দিকে ব্যাক করে একটা স্টেশনে নেমে সেখান থেকে গরু গাড়ি, আর কোনো যান ছিল না, গরু গাড়ি করেই যেতে হতো। তো গরু গাড়ি করে গেছি, গিয়ে সেখানে নেমেছি, আর জঙ্গলে ভর্তি চারদিকে। তো কিছু টুরিস্ট আমার মতন গেছে গরু গাড়ি করে, আমার সঙ্গে বলতে গরু গাড়িতে একজন দুজন ছিল। তো সেখানে দেখি যে গরু থেকে নেমে কলার ভেতরের যে থোরটা, যে সাদা থোরটা, ওটা দেখছি 3-4 জন বাচ্চা, বুড়ো মেয়ে, বউ, ওই গ্রামেই থাকে, তারা চিবিয়ে খাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম গাড়োয়ানকে যে এগুলো কাঁচা, এগুলো চিবিয়ে খাচ্ছে ওই থোরগুলো, বলে ওইটাই ওদের মানে আজকের খাবার। দেখুন, বম্বে শহর
তখন কোটি কোটিপতিদের শহর। আমি যখন গেছি বম্বে শহর, তখন এখন তো আরও বড় হয়ে গেছে। 68-এর কথা বলছি, আজ থেকে 50 বছর 54 বছর আগের কথা। তো তখনও বম্বে খুব কী বলবো, বড়লোকের শহরই ছিল। আমি যখন গেছি, যখন ছিলাম বম্বেতে, সেই সময় 12তলা বাড়িও ছিল। আমার এক বন্ধু ছিল, সে 8 তলায় থাকতো। তো এইসব ছিল। এখন 50 তলা 60 তলা আর কত সব হয়েছে। কিন্তু যাই হোক, তখন তো বড়লোকের জায়গা ছিল বম্বে। সেই বম্বে থেকে ট্যুরিস্টরা যাচ্ছে, আমিও গেছি। সেখানে দেখুন, ক্যানিং কেভ হয়তো 100 কিলোমিটার দূর, হ্যাঁ, বম্বে থেকে। সেখানের লোকেরা ওই চাল ডাল জোগাড় করতে পারেনি বা পারবে না, সাফিসিয়েন্ট নেই, সেদিনের মতো করেই কলার থোড়টা, ভেতরকার থোড়টা খাচ্ছে সবাই মিলে। আর আমি যখন গাড়োয়ানকে জিজ্ঞেস করলাম, গাড়োয়ান বললো এইটাই ওদের আজকের খাদ্য, ওরা রোজ ভাত খেতে পায় না। কিন্তু আমি এতেও শুনি, যে পড়েছি আরণ্যকে, বিভূতিভূষণ আরণ্যকে পড়লে আপনি জানতে পারবেন যে মানুষ কত দরিদ্র হতে পারে, বিহারের লোক। আমার অভিজ্ঞতা হয়েছিল ত্রাণ কার্যে রামকৃষ্ণ মিশনের কর্মপদ্ধতি দেখার। প্রথম দিন আশ্রমে ফিরে সাধু মহারাজের প্রশ্ন করেছিলাম, এই দারিদ্র্যের কারণ কি? গ্রামে তো মানুষের অর্থনৈতিক কাজই নেই, চাষবাস ছাড়া কীভাবে স্থায়ী কাজ করা যেতে পারে এই সমস্যার? সাধু মহারাজ স্বামী বিতোষকানন্দজি এর সরাসরি উত্তর না দিয়ে বলেছিলেন, গ্রামের মানুষদের সঙ্গে কথা বলো, তাদের দৃষ্টিকোণ থেকে তাদের সমস্যাকে অনুভব করো। এই কথাটাই অন্যভাবে বলেছিলেন পরিতোষ মহারাজ, স্বামী চিৎসুকানন্দজি। ত্রাণ মানে শুধু গম ডাল আলু বিতরণ নয়, নিজের শিখতে হবে, নিজে শিখতে থাকো, তাদের সঙ্গে কথা বলো, পরিবেশ পরিস্থিতিকে বিশ্লেষণ করো, নিজে চিন্তা করো যে এর চেয়ে আরও উন্নত সমাধান কি হতে পারে। এভাবে কাজের মধ্যে দিয়ে তোমার চেতনার বিকাশ হবে, অনেক কিছু শিখতে পারবে। রামকৃষ্ণ মিশন কীভাবে ত্রাণ কার্য শুরু করে, মিডিয়া থেকে অথবা স্থানীয় মিশন শাখা থেকে খবর পেয়ে প্রথমে একটা সার্ভে হয়, ওই স্থানীয় আশ্রমের সাহায্যে পরিকল্পনা করা হয়। সাধু ব্রহ্মচারীরা প্রভাবিত এলাকায় গিয়ে বিশেষ অঞ্চল স্থির করেন, যেখানে মিশন কাজ করবে। যে অঞ্চলে সরকারি বা কোনো স্বেচ্ছাসেবী কাজ করে, সেই অঞ্চল বাদ দিয়ে অন্য অঞ্চলকে নির্বাচিত করা হয়। এতে সাধারণ দু তিন দিন সময় বেশি লাগে, কিন্তু জরুরি অবস্থা যেমন ভূমিকম্প বা সুনামি, সেখানে 24 ঘন্টার মধ্যে কাজ শুরু হবে। একবার গুজরাটে ব্যাপক বন্যায় রাতারাতি রুটি তরকারি প্যাকেট তৈরি করে এয়ার ড্রপ করা হয়েছিল দুর্গত এলাকায়। কাজটা সহজ হয়েছিল সরকার থেকে হেলিকপ্টার দিয়ে সাহায্য করায়। আর অন্ধ্রে সাইক্লোন রিলিফ, সেই অভিজ্ঞতার কথা পরে বলবো। পার্টনার্সমের গাড়ি নেই, তাই বিহার সরকার একটা জিপ দিয়েছিল ত্রাণ কার্যের জন্য। প্রথম দিন গিয়ে দেখলাম গ্রামগুলিতে অসহনীয় অবস্থা, মাইলের পর মাইল জমি ফেটে, জলের অভাবে ফসলের কোনো লক্ষণ নেই। এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা দিয়ে চলতে একটা গ্রাম আছে, যেন মরুভূমি মধ্যে ছোট মরুদ্যান, সঠিক অর্থে মরীচিকা। জিপ দেখে বাচ্চা ছেলেমেয়েরা এসে ভিড় করলো, কিছু যুবক বয়স্ক লোকও। দূরে বাড়িগুলি থেকে মহিলারা ঘোমটা তুলে দেখার চেষ্টা করেন। 15-16টা গ্রাম দেখা হয়ে যায় প্রথম দিনেই। লোকেদের সঙ্গে কথাবার্তা বুঝে নিয়ে হয় পরিস্থিতি কতটা সঙ্গীন। পরদিন থেকে শুরু হয় নানান গ্রুপে ভাগ হয়ে একগুচ্ছ গ্রামে ব্যক্তিগতভাবে যাওয়া, প্রতিটি ঘরে গিয়ে খোঁজ খবর নেওয়া, কতগুলি তথা পরিবারের কজন আছেন, তাদের উপার্জন, পেশা এবং দুর্গত। এবারে লিস্ট তৈরি করে পাটনায় ফিরে গিয়ে তৈরি হয় কার্ড। প্রতিটি পরিবারের জন্য পারিবারিক তথ্যগুলি এবং পরিবারের কতটা সাহায্য হবে। আমাদের একদল এভাবে তখন গ্রামীণ অঞ্চলে কাজ করতে থাকেন।
অন্য দল তেমনি গম, ডাল ইত্যাদি জোগাড়ের ব্যবস্থা করেন। অনেক ভক্ত অনুরাগীরাও এগিয়ে আসেন এই এই স্বেচ্ছাসেবী হিসেবে। এটা আমি দেখেছি যখন ওই এতে কেদারবদ্বীতে ডিজাস্টার হলো, তখন রামকৃষ্ণ মিশনের সঙ্গে প্রচুর সাধারণ অল্প বয়সী ছেলেরা গেছে, অল্প বয়সী মানে ইয়ং, 20, 25, 22, 26, 30 বছরের ছেলেরা সব গেছে মিশনের সন্ন্যাসী হয়তো 1, 2 বা 3 জন তারা গাইড করছেন, আর 10 জন ছেলে গেছেন গিয়ে তারা রিলিফের কাজ করছেন ওখানে। ওহ, কি কতখানি লাইফ রিস্ক নিয়ে কাজ করছেন মিশন এবং এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলো পর্যন্ত। সত্যি ওদের মানে স্যালুট করা উচিত।